এগুলো শুনছিলেন, দাবিগুলো কি বেশ ভালো লাগলো। বিধাননগর উত্তর থানা ওনারা বলছে যে চেষ্টা, গভর্নমেন্ট তো এত এত চাকরি দিয়েছে, অবশ্যই 2022-এর নিয়ে ভাবনা আছে, জানি না। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আরও কিছু ভালো পণ। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আগেও আমরা এর আগেও করাতে পেরেছি। আমরা চাই প্রত্যেক উত্তীর্ণরা শুধু এইভাবে আইন অমান্য করে এইভাবে রাস্তায় পড়ে গিয়ে আবার বাড়ি চলে যাওয়া, এই করে কোনো কাজ হবে না। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য আমাদের কিছু না কিছু করতে হবে। সে যেভাবেই হোক না কেন, উনি যদি শুনতে পান, তবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করাবেন না। পরিষ্কারভাবে আপনারা সিস্টেম যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন পরিষ্কারভাবে। আমরা বাংলার শিক্ষক, বাংলার ছাত্র যুব, আমরা দেখা করব স্বতঃস্ফূর্তভাবে। এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রসেস, কালকেই আমাদের সুভাষচন্দ্র বাগ বেরিয়ে যাবেন। আমরা একজন হোক, এই সুভাষ, এই এত আগে চলে এসছে এখানে, এই যে সরে এই দাও, লাইভ হচ্ছে, বলো দেখি। এই তো দাও, তো দাঁড়া তো, সবাই দা। আজকে আমরা সেই সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। বিভিন্ন জেলার সব ছেলেরা ছিল। আজকে একটা গুরুত্বপূর্ণ মহামান্য সুপ্রিম কোর্টে 26,000 চাকরি প্রার্থী বাতিল হয়েছে। সেই রকম একটা আবহাওয়ায় আমরা আজকে বিকাশ ভবন অভিযান করেছি। আমরা বিধাননগর থেকে সরাসরি বিকাশ ভবনে, একদম বিকাশ ভবনের সামনের গেটে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ করেছি। আমাদের 22 ইন্টারভিউয়ের নোটিফিকেশনের দাবিতে আমরা প্রতিবাদ করেছি। কেন হয়নি তার বঞ্চনার দাবি জানিয়েছি। আমাদের বিভিন্ন 3টে থানায় নিয়ে গিয়েছিল, বিধাননগর নর্থ, বিধাননগর ইস্ট এবং ইলেকট্রো কমপ্লেক্স থানা। খারাপ ব্যবহার করেনি সকল পুলিশের যারা ছিলেন তারা আমাদের সঙ্গে সব ভালো ব্যবহার করেছে, কারণ তারাও আমাদের ব্যথা যন্ত্রণাটা বোঝে। আমরা খুব শীঘ্রই একটা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই, এবং আমরা চেষ্টা করবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কীভাবে হওয়া যায়, কীভাবে আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা ওনার সামনে তুলে ধরা যায়। আশা করব উনি আমাদের দিকটা বিবেচনা করবেন। এবার নতুন করে বলার কিছু নেই, শুধু এটুকুই বলবো যে আপনারা এখনো যারা ঘরে বসে আছেন তারা যদি এটা ভাবেন যে ওবিসি কেস জবে মিটবে তারপরে রাস্তায় নামবো, আন্দোলন করবো, যদি এটা ভেবে বসে থাকেন তাহলে ভুল ভাবছেন। আর কিছু বলার নেই, রাস্তায় নামুন। আর নতুন করে কিছু বলার নেই, সবাই বলছে, আপনারাও জানেন ভালোভাবে। এখন মূল কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। এবার তার যে প্রসেস, সেই প্রসেসটা আমরা যাওয়ার চেষ্টা করব, তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। আমরা এই নিয়ে খুব এর মধ্যে রয়েছি, আমরা চেষ্টা করছি, দেখছি কতটা কী করা যায়। আন্দোলনের এখনই উপযুক্ত সময় বলে আমাদের মনে হয়, বা যে পদক্ষেপগুলো নিলে আমরা তাড়াতাড়ি ফলাফল পাবো, সেই পদক্ষেপগুলো নেওয়ার কিন্তু এখনই সবথেকে ভালো সময়। তার কারণ আর কিছুদিন পরেই, অর্থাৎ 2026-এ যেহেতু ভোট, তারপরে আজকে 26,000 চাকরি চলে গেল, বাতিল হলো, তাহলে সরকার কিন্তু একটা মোটামুটি চাপে আছে। এই চাপটাকে কাজে লাগিয়ে যদি আমরা সরকারের উপরে আর একটা চাপ সৃষ্টি করতে পারি, তাহলেই হয়তো সরকার আমাদের কথা ভাববে। তাছাড়া আমরা যদি বাড়িতে বসে থাকি, আন্দোলন না করি, বা আমরা উপযুক্ত পদক্ষেপ না নিই, তাহলে কিন্তু আমাদের আশাই থেকে যাবে, কখনোই সেই আশা কিন্তু আমাদের পূরণ হবে না। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, যে সবাই চেষ্টা করুন আন্দোলনে সংঘবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, আর বিদেশদা যেভাবে আমাদেরকে গাইড করে সেই গাইড মেনে আমরা যেন চলতে পারি, সেই চেষ্টা সবাই করুন। আমি এইটুকু বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রীর হাতের শূন্যপদ এবং পর্ষদ সভাপতির যে বক্তব্য, সেই বক্তব্যের উপর ভিত্তি করে আমাদের রাজপথ আঁকড়ে পড়ে থাকতে হবে, এবং যেভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় সেটা করতে হবে, এবং সেটা বিদেশদার নেতৃত্বে। ধন্যবাদ। নতুন করে আর বলার কিছু নেই, তবু যাওয়ার পথে একটা কথাই বলে যাই, রাজপথই আমাদের পথ দেখাবে, আর রাজপথ ছাড়লে হবে না। 22 স্টেট পাস যে 23 জেলার ঐক্যমঞ্চ, সবাই সংঘবদ্ধ থাকুন। আগামী দিনে অনেক কর্মসূচি আছে, গ্রুপ ফলো করুন, একসাথে চলুন, আর সবাই একত্রভাবে যে আমাদের ছিনিয়ে নিতে হবে, এটা আমাদের একটা মৌলিক অধিকারের ভিতরে পড়ে। আমরা নিজেদের যোগ্যতায় তো টেটটা পাস করলাম, তাহলে চাকরিটা ছিনিয়ে নেওয়ার অধিকার আমাদের নিজেদেরই। সেটা আপনারা নিজেদের বিবেককে জাগ্রত করুন এবং ইউনিটি হওয়ার চেষ্টা করুন। বিদেশদার নেতৃত্বে যে সমস্ত সামনে যে পরবর্তী কর্মসূচি বা যে অবলম্বন করা হবে, সেগুলো আপনারা সাফল্য করুন যেভাবে হোক। আর বিভিন্ন পন্থায় যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আপনারা সামনের দিনগুলোতে আসুন এবং সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। এটাই আপনাদের কাছে অনুরোধ। কিছু বলো।
হ্যাঁ বলবো বলতে এই কজন নিয়ে আন্দোলন সত্যি কথা বলতে মানে খুবই নিরাশাজনক দুর্ভাগ্যকর ব্যাপার আর কি, যে আমাদের পাশ করে আছে এত সংখ্যক 50,000 প্রায়, কিন্তু আমাদেরকে মাত্র 50, 60, 70, 80 এরকম সহযোদ্ধা নিয়ে আন্দোলন করতে হচ্ছে লড়াইয়ের ময়দানে। এটা খুবই দুর্ভাগ্যকর বিষয়। তাও লড়াইটা চালিয়ে যাব আমরা, যে কজনে হোক, 10 জন হলে 10 জন মিলেই লড়াইটা চালিয়ে যাব। তার কারণ আমাদেরকে শেষ অবধি আমাদের স্বপ্ন পূরণ করতে হবে, খিদেটা আমাদের আছে। বাদবাকি আসুন সবাই রাজপথে, কারণ রাজপথ ছাড়া বিকল্প নেই। আবারও বলবো, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমাদেরকে করতে হবে, যে কোনো প্রকারই হোক, কারণ উনি একমাত্র আমাদের স্বপ্ন পূরণ করতে পারে। উনি চাইলে সবই সম্ভব। শূন্যপদ কিন্তু রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে যথেষ্ট। আমাদেরকে ঠিকঠাক জায়গায় গিয়ে, আমাদেরকে ঠিকঠাক জায়গায় পৌঁছে আধিকারিকদের সাথে দেখা করে তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরে আমাদের স্বপ্ন পূরণ আমাদের সম্ভব। তাছাড়া কিন্তু সম্ভব নয়। প্রত্যেকে আসুন, যৌথ প্রয়াসে কিন্তু সম্ভব। একটা কথা বলছি, আমরা কিন্তু সরকার বিরোধী নয়, প্রথম থেকেই বলে আসছি আমরা সরকার বিরোধী নয়, আমরা এই সিস্টেমের বিরোধী। যে আমরা 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষা দিয়ে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশের পর আজ 25 বছর, এইভাবে যে একটা মানে আমরা অনেক কষ্ট করে টেট পাস করেছি, তারপরে আমাদের সঙ্গে যে এই বঞ্চনা হচ্ছে, আমরা এই বঞ্চনার বিরোধী। শুনুন, ব্যাপারটা হচ্ছে পরিষ্কারভাবে আপনাদেরকে আবারও বলছি, শুধু রাজপথের আন্দোলন নয়, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য কিছু করতে হবে। মুখ্যমন্ত্রীর দুটো কথা শুনবেন দাঁড়িয়ে, তার জন্য কিছু করতে হবে। আপনারা জানেন 7 তারিখে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের সাথে দেখা করছে। আমরা অন্তত চাইব ওই দিন একজনকে অন্তত চাকরি প্রার্থীর সাথে কথা হোক, এই কথাটাই বলবো আমরা। উনি চাকরি হারাদের সাথে আন্দোলন করছে, মানে দেখা করছেন। আমরা চাইব 30 সেকেন্ডের জন্য চাকরি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সাথে দেখা হবে, একজন অন্তত সুযোগ দেওয়া হবে। এটুকু বলে আজকে রাখছি। আমরা অনেক দূর দূর জেলায় যাবো, আসানসোল যাবে, বৈরান যাবে, বসিরহাট যাবে, মহসগন্ধপুর যাবে, বসিরহাট যাবে, বনগাঁ যাবে, গুমা হাওড়ায় যাবে, এই প্রত্যেকেই যাব আমরা। অনেকক্ষণ আগে আমাদের ছেড়ে দিয়েছে, তবে বেশ কিছুক্ষণ আমরা আধিকারিকের সাথে কথা বলছিলাম। আর ওবিসির ব্যাপারটা, আপনারা যারা ওবিসি দোহাই দিয়ে যারা রাজপথে আসেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে তো শুনলেন যে 3 মাসের মধ্যে নতুন পরীক্ষা হবে। আর নতুন পরীক্ষা হতে গেলে কিন্তু ওবিসির সমস্যাটা মেটানো অবশ্যই দরকার। সরকার চাইলে অনেক কিছু পারে, তবে একটা কথা কি, কোথায় কি দুর্নীতি হচ্ছে, কোথায় আপার প্রাইমারি, কোথায় এসএলএসটি, কোথায়, ওটা আমাদের দেখার কথা নয়। আমাদের কথা প্রাইমারি নিয়ে পদক্ষেপ নিতে হবে। আমার কথা বারবার বলছি, আমার পোস্টগুলোও দেখবেন, প্রাইমারি চাই। আজকে চাকরি বাতিল হয়েছে, হ্যাঁ আমাদের অনুশোচনা বোধ হচ্ছে, কষ্ট লাগছে, কিন্তু তার থেকে বেশি কষ্ট লাগছে আমার মা বাবার চোখের জল দেখে। তো আপনাদের মা বাবার চোখের জল দেখে, মা বাবার চোখের জল দেখে অক্ষয় মা আগের দিন পড়ে গেছিলেন বাথরুমে, টেনশান। আজ জাতীয় বিষয়ে কথা হলো, তার বাবা টেনশানে স্ট্রোক হয়েছে। আর সন্তানের চিন্তায় চিন্তায় বাবা মা স্ট্রোক হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। বাবা মার বুক ছিঁড়ে যায়, বাবা মায়ের বুক ছিঁড়ে যায়। সন্তান দেখে যখন 30-32 বছর বয়স হয়ে গেছে, 28-29 বছর বয়সে বিয়ে করেনি, 4টা কিন্তু বিয়ে করেনি, আমরা সুস্থ আছি, কিন্তু আমাদের কষ্টটা কিন্তু বাবা মা ফিল করে। বাবা মা জানে ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, নাকি খারাপ বলছি আমি? আর আমরা ইয়ং ছেলেরা মানে বুড়ো হয়ে যাচ্ছি, ইয়ং ছেলেরা কর্মের অভাবে দিন গুনে গুনে বুড়ো হয়ে যাচ্ছে। বাবা মা যারা বুড়ো যারা বড় বড় পদে আছে, আমি তাদেরকে অসম্মান করছি না বয়সের জন্য, তারা দিন দিন ইয়ং হয়ে যাচ্ছে। তাহলে কোন স্টেটে আমরা আসি? বাবা মার একটা চাপা টেনশন থাকে, সন্তানের সফলতা, সন্তানের মানে একটা সেটেলমেন্ট বাবা মা চোখে দেখতে চায়, কিন্তু সেই জায়গাটাকে আমরা করতে পারছি। এরপরেও যদি বসে থাকেন, কিচ্ছু বলার নেই। ধন্যবাদ সবাই।